নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সাথে কিছু কথোপকথন নিয়ে বলবো। মহারাজকে বলা হচ্ছে, মহারাজ, ঠাকুরের সাধারণ উৎসবে মেলায় আপনি ব্যাঙ কিনলেন। তখন মহারাজ বলছেন, ব্যাঙটা কেমন সুন্দর দেখতে, আমি কিনিনি, অন্য একজন কিনে দিয়েছে। আমার মুশকিল হচ্ছে যে আমার পছন্দ হলেই ভক্তরা কিনবে আর তাদের খরচ হবে। ভক্ত জানে যে ভগবানের কোনো প্রয়োজন নেই, কিন্তু তার দেবার প্রয়োজন আছে। দিয়ে যে কি আনন্দ পায়। ভগবানকে ভক্তের দেবার প্রয়োজন আছে, কেউ দিতে না পারলে সে কি করবে? মহারাজ তখন বলছেন, সে আর কি করবে, সে তার নামই করবে। বাংলাদেশের কাগজে একজন মুসলমান ভক্ত লিখেছেন, শ্রীমা সারদা দেবী হলেন সমগ্র বিশ্বের মা। মহারাজ তখন বলছেন, কালকে একটা মজার স্বপ্ন দেখেছি, অনেক লম্বা স্বপ্ন দেখেছি। একজনের সঙ্গে আলোচনা করছি, তিনি কে তা জানি না, ও দেশে মানে বাংলাদেশে আমরা কাজ করি, ওরা আমাদের ভাব নেয়, প্রশংসা করে, কিন্তু আপন মনে করে না। আমরাও তাই। কেন এমন হয়? আমরা মানুষকে মানুষ বলে মনে করি না কেন বলো তো? মানুষকে আগে মানুষ হিসেবে দেখতে হবে। মহারাজ, আপনার দাঁতগুলো কি হলো? তখন মহারাজ বলছেন, দাঁতগুলো হারিয়ে গেল, টিপে টিপে একেবারে ব্যথা করে দিয়েছে। আমার কান কীরকম না, সুন্দর কান, এ নিয়ে একটুও ভাবি না। সেই গল্প আছে না, বলছে বরের বাপকে গাড়ি করে নিয়ে আয়, যাকে বলা হলো সে শুনল বরের বাপকে দাড়ি ধরে নিয়ে আয়। আগে হেঁদর পার্কে গল্পদাদা থাকতো আর তাকে ঘিরে থাকতো সব লোক। এভাবে দেখতে দেখতে গল্পদাদাকে ঘিরে গল্প শোনার জন্য অনেক লোক জড়ো হয়ে যেত। আমরা দেখেছি গ্রামে যে গল্প বলতে পারে, খেয়ে দেয়ে গ্রামের লোকেরা তার কাছে গল্প শুনতে যেত। আমরাও যেতুম। গল্প শুনতে শুনতে তারপর বলতে হতো। আমরা এত বেশি তারপর বলতুম যে গল্পই আর শেষ হতো না। মহারাজ, গৃহস্থ বাড়িতে সাদা শিবলিঙ্গ পুজো করা যায় কি? তখন মহারাজ বলছেন, কেন যাবে না? কি জানি বাপু, জানি না, বাড়িতেই থাকিনি। আমি বলে ফেললুম, তারপর কিছু ক্ষতি হলো, সেটা তো ভালো নয়। শিবের মন্দিরে আমার আড্ডা ছিল, যারা সেটা অমঙ্গল বলে মনে করত তা শিবের মন্দিরে এসে দিয়ে যেত। এইভাবে নারায়ণ দিয়ে গেল, নৃসিংহ নারায়ণ চিহ্ন দেওয়া। তারপর অষ্টধাতুর কালী মূর্তিও দিয়ে গেল। আমাদের জিজ্ঞাসা করল, এখানে দিয়ে যাব? আমরা বললুম, হ্যাঁ, নিয়ে এসো। আমরা তো চাইছি আমাদের সর্বনাশ, আমাদের আর কি, ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। খুব বৃষ্টি হচ্ছে আজ, তাই না মহারাজ? মহারাজ তখন বলছেন, আজ আমি খুব বৃষ্টি দেখেছি। বৃষ্টি দেখতে খুব ইচ্ছে হয়েছিল, মনে হলো বৃষ্টি দেখি। তা দেখলুম, অনেকক্ষণ ধরে দেখলুম, খুব ভালো লাগছিল। এই বৃষ্টির দিনে কোথা থেকে সব হুড় হুড় করে যে চলে এলো। আমরা ছোটোবেলায় যখন মঠে আসতুম, ঝড় বৃষ্টি জানতুম না, সঙ্গে কখনো ছাতা থাকতো, আবার কখনো ছাতা থাকতো না।
বাগবাজার থেকে বেরিয়ে আহেরিটোলা হয়ে 1 পয়সা ভাড়া দিয়ে আসতুম। যাতায়াতের খরচ 2 পয়সা। খুব হাঁটতুম। বাগবাজার থেকে দক্ষিণেশ্বর যেতুম। মাটিনের রেলে চাঁপাডাঙ্গা যেতুম। সেখান থেকে হেঁটে জয়রামবাটি যেতুম। 27 মাইল হাঁটতুম। কামারপুকুর 24 মাইল ছিল। দামোদর নদীটা ব্যারেজ করে কি যে হলো, সব উল্টোপাল্টা হয়ে গেল। কিছু চাষবাসের কাজ হয় অবশ্য তার জন্য। দামোদরের পাশে যারা ছিল তারা এখন রিভার বেডে চাষ করছে। দামোদরের বেড আশেপাশের জমি থেকে উঁচু। আজ দুপুর পর্যন্ত খুব গরম ছিল, তারপর বৃষ্টি হয়ে গরমটা কমেছে। এদিকে অন্ধ্রেতে আমাদের খুব বড় রিলিফের কাজ শুরু হয়ে গেছে। প্রকৃতির হাত থেকে তো আমাদের রেহাই নেই, রেহাইও নেই, তাছাড়া আবার মানুষের শেল্টারও নেই। মহারাজ, এই বাচ্চা মেয়েটির জামাটা অ্যাবস্ট্রাক্ট জামা, তাই না? তখন মহারাজ বলছেন, এই সব কি জামা পরো, এখানে ঝুলছে ওখানে ঝুলছে, কি সব যে পরে আজকাল। হ্যাঁ, তা বটে, অ্যাবস্ট্রাক্ট। একজন আর্টিস্টকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলুম, এর মানে কি? তা সে বললে, তা বলতে পারবো না, অ্যাবস্ট্রাক্ট আর্ট। আমরা ভাবি যে আমরাই শুধু বুঝতে পারি না, তা নয়। অনেক সময় আর্টিস্ট তারা নিজেরাও বুঝতেই পারে না। নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে আপনার আলাপ হয়েছিল মহারাজ? মহারাজ তখন বলছেন, নেতাজির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। আমি কিছু জিজ্ঞাসা করিনি, তাঁরা সব পলিটিক্সের কথা বলছিলেন। আমি সেখানে বাই চান্স উপস্থিত ছিলুম। আমি ইটানগর থেকে এসেছি। আমাদের ম্যাগাজিন মাদ্রাজ মঠ থেকে ছাপানো হয়েছে। আপনি দেখেছেন মহারাজ? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, আমি ইটানগরের ম্যাগাজিন দেখেছি। খুব কস্টলি ছাপা, ছবিগুলো খুব দামি কাগজে সব ছাপানো হয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।